আমাদের ইতিহাস চর্চা, আমাদের সংস্কৃতির চর্চা, আমাদের দেশের অর্থনীতি এবং এই অর্থনীতিকে একটা স্বাবলম্বী অর্থনীতি করে গড়ে তোলার যিনি পৃষ্ঠপোষকতা করেছেন, যিনি এটাকে গড়ে তুলেছেন, যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুধু এখানেই শেষ না, ভৌগোলিক স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বাংলাদেশের মতো আয়তনে ছোট একটি দেশ, সেই দেশের অসংখ্য মানুষ, সেই সময়ে প্রায় 8 কোটির মতো মানুষকে তিনি নেতৃত্ব দিয়েছেন জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারটা তাদের মনের মধ্যে প্রবিষ্ট করে। এটা একটা বিশাল দিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্র বিশ্লেষণ করলে তার এই মহত্তম দিকটি এবং নেতৃত্বের এক অসাধারণ গুণাবলী, যে স্বাধীনতা সার্বভৌমত্বের অঙ্গীকার এবং দেশকে স্বনির্ভর করা, দেশকে আত্মনির্ভরশীল করা, দেশকে উন্নয়নে, উৎপাদনে, শিক্ষায়, স্বাস্থ্যে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া এবং পাশাপাশি গণতন্ত্রের চর্চা এবং অনুশীলনকে নিশ্চিত করা। এতগুলো কাজ করেছেন জিয়াউর রহমান। কিভাবে? অতীতের শিক্ষা নিয়েছেন, অতীতের শাসকরা যে ভুল করেছেন ওই ভুলের শিক্ষা নিয়েছেন জিয়াউর রহমান। যে অতীতে শাসকরা যে ভুলগুলো করেছে তিনি সেই ভুলগুলোর পুনরাবৃত্তি করেননি, বরং সেখান থেকে শিক্ষা নিয়েছেন, তারা যা করেছে আমাকে তার বিপরীত কাজটা করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই কাজটি করেছেন। একটি জাতিকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বেশি সময় লাগে না, স্বেচ্ছাচারী হতে হয় না, ফ্যাসিবাদী হতে হয় না, অত্যাচারী হতে হয় না, নিপীড়ক হতে হয় না। তিনি গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে, চর্চার মধ্যেই দেশটিকে যে এগিয়ে নিতে পারেন। জিয়াউর রহমান হচ্ছে শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটি প্রকৃষ্ট উদাহরণ, দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত আমরা যারা রাজনীতি করি এখন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পৃথিবীর বিভিন্ন দেশে রাজনীতি করছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তাদের জন্য শিক্ষণীয় এক নেতৃত্ব, এক মহানায়ক হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার রাজনীতির ভাষা, তার রাজনীতির শব্দ ব্যবহার, তার শালীনতা, রাজনৈতিক প্রতিপক্ষকে কুৎসা রটানো থেকে বিরত থাকা, এরকম নানা গুণাবলী আমরা দেখেছি তার মধ্যে। তাই অনেকে বলেন, গল্প করে যে একটি বাসে করে আপনি যাচ্ছেন, সেখানে বাসের সব লোকই বিএনপির সমর্থক, একজন আওয়ামী লীগের আছে, কিন্তু তার তর্কের সাথে আপনি পারবেন না, বিএনপির লোক পারে না। কারণ তারা কুৎসা রটাতে পারে, ঝগড়া করতে পারে, তারা মিথ্যা কথা বলতে পারে। কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলা ঝগড়াটে, কুৎসা রটনাকারী মানুষের সাথে কিন্তু কথা বলতে চায় না। এটাই হচ্ছে পার্থক্য। বিএনপি শিক্ষা নিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরের থেকেই আমি বলবো, আগে এবং পরে, আগে আমরা চূড়ান্ত আন্দোলনের মধ্যে ছিলাম, তখন ভাষার যে উদ্দীপনা থাকে, 5ই আগস্টের পরে নির্মাণের, গড়ার যে প্রেরণাদায়ক বক্তব্য জিয়াউর রহমান, তারেক রহমান সাহেব দিয়েছেন, এটাও তো শিক্ষণীয়। তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে কখনোই নোংরা কথায় আক্রমণ করেন না, অত্যন্ত শালীন ভাষায় রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণাত্মক বক্তব্যের জবাব দিয়েছে। সম্প্রতি বিদেশি গণমাধ্যমে তিনি যে বক্তব্য রেখেছেন, তিনি প্রতিটি লাইনে লাইনে সেই সভ্যতা, শিষ্টাচার রক্ষা করেই তিনি দেশে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে সেই অঙ্গীকারগুলো অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। কারণ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
জ্যেষ্ঠ পুত্র, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। এগুলো আমাদের আরও বেশি করে চর্চা করতে হবে, জানতে হবে, এবং আমরা সেইভাবেই আমাদের কাজ করতে হবে। আপনারা অনেকেই, আমরা সবাই মিলে অনেকেই আমরা দেখি যে নমিনেশন প্রত্যাশী ছিলেন এবং যোগ্য লোকও বটে, কিন্তু দল কাউকে যোগ্যদের মধ্যেই একজনকে দিয়েছেন। তো সেটা অভিমান থাকতে পারে, সেখানে কথা থাকতে পারে, সেটা ভেতরে হবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এই না পাওয়ার বেদনার একটা যদি আমরা বিশ্রী রকমের একটা অযৌক্তিক কাণ্ডজ্ঞানহীন আচরণ করি, তাহলে আমরা জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করা হলো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে অনুসরণ করা হলো না। এবং আমাদেরকে প্রতিদিন যে কথাটি বলছেন জনাব তারেক রহমান, যে নির্দেশনা দিচ্ছেন, আমরা সেটাকে অনুসরণ করছি। অবশ্যই আমরা ঘরের মধ্যে আলোচনা সমালোচনা করব, কিন্তু বাহিরে যেন এর একটা হিংসাত্মক প্রতিফলন না ঘটে। এবং চূড়ান্তভাবে যে মনোনয়ন দেওয়া হয়েছে, আমাদের ক্ষোভ দুঃখ যাই থাক, আমরা সেটাকেই মেনে নিয়ে সবাই একসাথে কাজ করব। এটাই আমাদের ব্রত হওয়া উচিত। কারণ এখানে ব্যক্তি নয়, ধানের শীষকে বিজয়ী করতে হবে। কারণ এই বিজয়ের সাথে অনেক ঘটনা জড়িত, আমাদের সার্বভৌমত্ব জড়িত, স্বাধীনতা জড়িত, বহুদলীয় গণতন্ত্র জড়িত, এবং সত্যিকারের মানব উন্নয়ন, দেশের মানুষের উন্নয়ন জড়িত। তো সেগুলোকে নিশ্চিত করার জন্য আমরা ধানের শীষকে বিজয়ী করতে হবে। এখানে ব্যক্তি বড় কিছু নয়। আমি আজকে দেখছেন একটি রাজনৈতিক দল, তারা 16 বছর অন্যায়ভাবে, জোর করে, অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছিল। এ বিষয়ে কারো কোনো দ্বিধা নেই। অনেক ছোট বড় রাজনৈতিক দল নিরন্তর সংগ্রাম করেছেন 2009-এর পর থেকে। শুধু জোর করে ক্ষমতা দখল করেছিলেন এই জন্যই যে তাদের প্রচুর টাকার দরকার ছিল, এবং এই প্রচুর টাকা উপার্জনের জন্য জনগণের টাকা লুট করার দরকার ছিল। জনগণ যে টাকা সঞ্চয় করে কোথায় করে? পোস্ট অফিসে করে, ব্যাংকে করে, এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানে করে। এই আর্থিক প্রতিষ্ঠানগুলো তার যে কোষাগারগুলো শূন্য করে টাকা পাচার করেছিল, সেই পতিত রাজনৈতিক দলের নেতারা, তাদের ব্যবসায়ীরা এবং প্রধানমন্ত্রীর সাঙ্গপাঙ্গরা। এটা তার মিথ্যে নয়। লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছেন পদ্মা সেতুর নামে, মেট্রো রেলের নামে, ফ্লাইওভারের নামে, কত কিছুর না মানে মূলা ঝুলিয়ে তারা এগুলো করার চেষ্টা করেছে। 100 টাকা নিয়েছেন, 2 টাকা খরচ করেছেন, আর 98 টাকা তারা পাচার করেছেন। এটা আজকে প্রমাণিত। সমস্ত প্রখ্যাত অর্থনীতিবিদরা প্রতিদিন প্রতিনিয়ত এই লুণ্ঠন এবং হরিলুটের চিত্র জনগণের সামনে তুলে ধরছে। আমরা সেটা দেখছি এবং বিব্রত হচ্ছি এবং ব্যথিত হচ্ছি যে একটা শাসক কি করে নিজের দেশের মানুষকে লুট করতে পারে। ঢাকা শহরে বাড়ি আছে, তারপরেও পূর্বাঞ্চলে প্লট কিনতে হয়েছে ভাগনা ভাগ্নি, ছেলে মেয়ে সবার জন্য। এই ছিল প্রধানমন্ত্রী। আপনার চট্টগ্রামের এক মন্ত্রী, ব্যবসায়ী পরিবার, আমরা জানি, লক্ষ লক্ষ মিলিয়ন ডলারের 150-200 বাড়ি তার হচ্ছে লন্ডনে, ইংল্যান্ডে। একজন রাজনীতিবিদ মন্ত্রী আওয়ামী লীগের, তার ছেলে আমেরিকার ম্যানহাটানে, যেখানে আমেরিকার ধনী লোকদেরও ফ্ল্যাট কেনা অত্যন্ত দুঃসাধ্য, সেখানে
ফ্ল্যাট কিনেছে, মানে আওয়ামী লীগ ক্ষমতা থাকতেই এটা পত্রপত্রিকায় এগুলো এসেছে। আমরা এরপরে শুনলাম তাদের লুট করেন টাকায় সিডনিতে, তারপরে কানাডায়, দুবাইয়ে, প্রত্যেকটি জায়গায় তাদের একটা পল্লী গড়ে উঠেছে, বেগমপাড়া গড়ে উঠেছে। এখন তারা তাদের সেই অবৈধ ক্ষমতা ফিরে পাওয়ার জন্য লকডাউন দিচ্ছে এবং বলছেন যে যত দ্রুত হোক আমরা উদ্ধার করতে হবে। মানে একেবারেই পৈতৃক জমিদারি কোনোভাবে হাতছাড়া হয়ে গেছে, পুনরুদ্ধারের চেষ্টা করছে। তাহলে যে পাপগুলো করেছেন, শিশু হত্যা করেছেন, কিশোর হত্যা করেছেন, শত শত, একটা দুটো নয়, জুলাই আন্দোলনে রিকশাওয়ালাকে হত্যা করেছেন, শ্রমিক হত্যা করেছেন। তাহলে এই যে অপরাধ, এগুলো কি অপরাধ নয়? এই অপরাধের এই অপরাধকারীদের নির্দেশদাতা কারা? মিছিলের আওয়াজ শুনলে গুলি করতে বলছেন আওয়ামী লীগের মদতপুষ্ট পুলিশ অফিসাররা, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? কার নির্দেশে করছেন? প্রধানমন্ত্রীর নির্দেশে। তার অনেক ডকুমেন্ট এখন পাওয়া যাচ্ছে, অনেক ভিডিও ভাইরাল হচ্ছে। যদি তাই হয়, কি তাই তো হয়েছে, তো তার বিচার হবে না? এখন এই বিচারকে প্রতিহত করার জন্য বেআইনিভাবে দেশের প্রায় 25 থেকে 30টি স্থানে চোরাগুপ্তভাবে হামলা করা হয়েছে, বোমাবাজি করা হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে, বাস চালককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে এই 2-3 দিনের মধ্যে। লকডাউন দেওয়া হয় ভাইরাসের বিরুদ্ধে, কিন্তু তাদের ব্যাপারে লকডাউন তো বাংলাদেশের জনগণের, যে করোনা মহামারীর মতো এরা জনগণের, করোনা ভাইরাস যেমন মানুষের শ্বাসরুদ্ধ করে দিত, আওয়ামী ফ্যাসিবাদ ছিল জাতির শ্বাসরুদ্ধ করে দেওয়া একটি রাজনৈতিক দল, যারা জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছে। জনগণ তো লকডাউন দিয়ে রেখেছে এই আওয়ামী দোসর নামক ভাইরাসদেরকে, আর আপনারা উল্টো লকডাউন দিচ্ছেন এই দেশে। তাহলে আপনারা যদি চলেই আসেন কোনোভাবে, তাহলে বাংলাদেশকে আবার সেই পরিস্থিতির শিকার হতে হবে। কণ্ঠের স্বাধীনতা থেকে শুরু করে, মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে, রাজনৈতিক দল তার কর্মসূচি থেকে শুরু করে কেউ কোনো কিছু করতে পারবে না। যেভাবে তারা দেশ চালিয়েছেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো শূন্য করে দিয়েছেন, রাজকোষ শূন্য করে দিয়েছেন, শূন্য করে দিয়ে বড় বড় প্রজেক্টের নামে টাকা পাচার করেছেন। এই স্বপ্নে বিভোর হয়ে তারা ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক একটি অদ্ভুত ফ্রেজ ব্যবহার করে সেই কর্মসূচি দিচ্ছেন এবং তার জন্য আগুনে পুড়িয়ে মারছেন। বিএনপি বা সমমনা রাজনৈতিক দলগুলো যখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাজনৈতিক কর্মসূচি দিয়েছে, আমরা বলেছিলাম এই কর্মসূচিতে বিভিন্ন জায়গায় যে আগুন লাগানো হয়েছে বাসে এবং আগুনে পোড়ানো হয়েছে, এটা রাষ্ট্র কর্তৃক করা হয়েছে, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো করা হয়েছে এবং তার কিছু নজির তখনই বিভিন্ন গণমাধ্যমে ফুটে উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে তারা পোস্ট করেছে, কাজ করে কারা আর নাম হয় কাদের, আমরা লাগালাম আগুন আর দোষ পড়ছে। কৌশলটা খুব ভালো এসছে, এখনো তার ডকুমেন্ট আছে। আওয়ামী লীগের সময় 15-16 সালের দিকে এই ঘটনা, কুমিল্লার বাসে আগুন লাগানো, সেই 14 গ্রামের সাথে সাথেই যারা করে পালিয়ে যাচ্ছিল তাদেরকে ধরেছে পুলিশ, সবগুলো যুবলীগের। যেই যুবলীগ খবর পেয়েছে তারপরে চলে গেছে। এই আগুন লাগানো এবং আগুনে মানুষ পোড়ানোর এই সমস্ত কালচার সংস্কৃতি যে আওয়ামী লীগের, সেটার আবার আমরা প্রমাণ পাচ্ছি এখন।
তখন তো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে গেছে, কিন্তু ওরাই যে করেছে তার প্রমাণ এখন বিভিন্ন বাসে আগুন দেওয়া, গাজীপুর, ঢাকা এবং সারা বাংলাদেশের কয়েকটি জায়গায় তারা আগুন দিচ্ছে এবং আগুনে মানুষে মারছে, মানুষে পুড়িয়ে মারছে। সুতরাং বিএনপি এবং আন্দোলনকামী মানুষ, এদের তো তখন আরো ভয়াবহ অবস্থা। একদিকে পুলিশ, একদিকে র্যাব, একদিকে আয়নাঘর, একদিকে টর্চার, অত্যাচার, রিমান্ডের নামে পাড়ায় মহল্লায় বসে থাকে যুবলীগ, ছাত্রলীগ। তার মধ্যেও বুক উঁচিয়ে যারা গণতন্ত্র নিশ্চিত করার জন্য সংগ্রাম করেছে, তারা তো মহাবিপ্লবী, তারা তো আদর্শবাদী সৈনিক। আদর্শবাদী সৈনিকরা কোনোদিন সাধারণ মানুষকে ক্ষতি হয়, কোনোদিন সাধারণ মানুষ পুড়ে মরবে, এই কাজ আদর্শবাদীরা করে নাই। কারণ তারা বিপদের মধ্যে, চরম রাষ্ট্রীয় আক্রমণের মুখে বুক চিতিয়ে যারা কাজ করে, তারাই তো হচ্ছে প্রকৃত বিপ্লবী, আদর্শের সৈনিক। আর যারা গুপ্তঘাতক, যারা দেশে রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের টাকা লুট করে, যারা এক একটা নিজের এলাকায় সাদ্দাদের বেহেশত তৈরি করেছে,